This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত বিরোধী সংগঠনের নেতা সাজা কমালো বাংলাদেশের আদালত। বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফার কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড মকুব করল বাংলাদেশ আদালত। এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভারত বিরোধী সংগঠনের নেতার সাজা কমালো বাংলাদেশের আদালত। বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফার কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড মকুব করল বাংলাদেশ আদালত। তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর, 2004 সালে খালেদা জিয়া সরকারের আমলে চট্টগ্রামে 10টি ট্রাক অস্ত্র চোরাচালানের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই মামলায় আলফা প্রধানের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়। সেই সাজা মকুব করল আদালত। বাংলাদেশের এক প্রাক্তন মন্ত্রী সহ 6 জনকে এই মামলায় বেকসুর খালাস করল বাংলাদেশের হাইকোর্ট। ভারত বিরোধী সংগঠনের নেতার সাজা কমালো বাংলাদেশের আদালত। এই মুহূর্তে যে পরিস্থিতি বাংলাদেশে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মত বিভিন্ন মহলের। বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফার কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড মকুব বাংলাদেশ আদালতের। তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। 2004 সালে খালেদা জিয়া সরকারের আমলে চট্টগ্রামে 10টি ট্রাক অস্ত্র চোরাচালানের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই মামলায় আলফা প্রধানের মৃত্যুদণ্ডেরও সাজা দেওয়া হয়। সেই সাজাই এবার মকুব করল বাংলাদেশের আদালত। বাংলাদেশের এক প্রাক্তন মন্ত্রী সহ 6 জনকে এই মামলায় বেকসুর খালাস করা হয়েছে। খালাস করেছে বাংলাদেশের হাইকোর্ট। ভারত বিরোধী সংগঠনের নেতা তার সাজা কমালো বাংলাদেশের আদালত। বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফার কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড মকুব করে দিল বাংলাদেশ আদালত। তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। 2004 সালে খালেদা জিয়ার সরকার যখন ক্ষমতায় ছিল, সেই সময় চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের অভিযোগ উঠেছিল। সেই মামলাতে আলফা প্রধানের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়। সেই সাজাই মকুব করল আদালত। বাংলাদেশের এক প্রাক্তন মন্ত্রী সহ 6 জনকে এই মামলায় বেকসুর খালাস করেছে বাংলাদেশের হাইকোর্ট। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছে। জ্যোতির্ময়, দেখো, প্রথম থেকে ঠিক এই আশঙ্কাটাই প্রকাশ করা হচ্ছিল। বাংলাদেশ প্রথম দফায় যে কাজ করেছে, যে তাদের জেলে যারা যারা বন্দী ছিলেন, অর্থাৎ যারা কট্টরপন্থী, যাদের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে মৌলবাদ ছড়ানোর অভিযোগ ছিল, তাদেরকে এক এক করে মুক্তি দেওয়া হয়েছে। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যে আশঙ্কা প্রথম থেকে করা হচ্ছিল, যে ভারত বাংলাদেশ সীমান্ত তা যেমন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের দিকে, তার পাশাপাশি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা সবথেকে বেশি সেন্সিটিভ হচ্ছে এই উত্তর পূর্বের দিকে। এবং সেই উত্তর পূর্বের রাজ্যগুলোতে বাংলাদেশে যদি এইভাবে লাগাতার অশান্তি চলতে থাকে, তাহলে কিন্তু সেই জায়গাতে এর আগে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় ছিল, তারা আবারও নতুন করে সক্রিয় হবে। এই যে মুক্তি দেওয়া, অর্থাৎ যার আমৃত্যু, যাকে 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 জেলে কাটানোর নির্দেশ দেওয়া হয়েছিল, তাকে জেল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে মোহাম্মদ ইউনূস সরকারের আমলে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, কিন্তু উত্তর পূর্ব ভারতে যে নতুন করে অশান্তি তৈরি হবে, উত্তর পূর্ব ভারতে যে নতুন করে জঙ্গি সংগঠনগুলো, বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো মাথাচাড়া দেবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। ফলত ভারত এই বিষয়টিকে কিভাবে দেখবে? ইতিমধ্যেই আমরা জানি যে বিদেশ সচিব তিনি ঢাকায় গিয়ে বার্তা দিয়ে এসছেন, কিন্তু এবারে তাদের দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলে যদি একের পর এক এই ধরনের ঘটনা ঘটতে পারে, তাহলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ নিয়ে কিন্তু ভারত এবার সরব হবে। এবং এর আগে পাকিস্তান সম্পর্কে যে কথা বারবার ধরে বলা হয়, যে পাকিস্তান মূলত সন্ত্রাসবাদের আতুরঘর, শুধুমাত্র ভারত নয়, তার পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ দেশগুলোতে সেখানে সন্ত্রাসবাদের মূল ভিত তৈরি করে দিচ্ছে পাকিস্তান। সেই একই কথা কিন্তু প্রযোজ্য হবে আগামী দিনে বাংলাদেশের ক্ষেত্রেও, যে ধরনের একের পর এক পদক্ষেপ তারা করছে। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভারত বিরোধী সংগঠনের নেতার সাজা কমালো বাংলাদেশের আদালত। বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফার কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড মকুব করল বাংলাদেশের আদালত। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাই স্যার। যে পরিস্থিতিতে দাঁড়িয়ে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো, বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, বাংলাদেশ
এই মুহূর্তে যেটা বলতে চাইছে যে ভারতের কাছে যারা উগ্রবাদী, আতঙ্কবাদী, যারা ভারতের অখণ্ডতা বিনাশ করতে চাইছে, তারাই বাংলাদেশের বন্ধু। এটা বাংলাদেশের এক্সিকিউটিভ লেভেলে সরকার থেকে বললে কোনো অসুবিধে নেই, রাজনৈতিক নেতারা বললে অসুবিধে নেই, কিন্তু কোন বিচার ব্যবস্থা, যে বিচার ব্যবস্থায় উনি একবার ফাঁসিদণ্ডে দণ্ডিত হয়েছেন, আবার তাকে সাজা কমানো হচ্ছে, এখন করা হলো ফাঁসি থেকে যাবজ্জীবন, এবারে কিছুদিন পরে শুনবো তাকে হয়তো ছেড়েও দেওয়া হলো। যাই হোক, মানে বোঝাই যাচ্ছে এইসব কাণ্ড কারখানাগুলো করা হচ্ছে ভারতকে উত্তক্ত করা, যে ভারতের যারা আতঙ্কবাদী বাংলাদেশের কাছে তারা অত্যন্ত শ্রদ্ধার পাত্র, এই বার্তাটা দেওয়ার চেষ্টা চলছে। তো যাই হোক, বাংলাদেশ আমার মনে হয় না যে ভারত সরকারের এখন যে স্ট্যান্ড, তাতে পরেশ বড়ুয়া সম্বন্ধে ভারত সরকার যে ভীষণ বিব্রত তা কিন্তু নয়। ওনার যদি ফাঁসি না হয় ভারত সরকারের কিছু যায় আসে না। সুতরাং বাংলাদেশ এখনো অনেকটাই খবর রাখে না আমাদের দেশে, এদের সম্বন্ধে ধারণা কি পাল্টাইছে। অহেতুক এই ধরনের বিচার ব্যবস্থা, সেই যদি অহেতুক এরকম হস্তক্ষেপ করতে করতে ভারত বিরোধিতার জায়গায় যেতে চায়, তাহলে তাদের বিচার ব্যবস্থাই বোঝা যাচ্ছে ঠুনকো বিচার ব্যবস্থা, আর কিছু ভারতের কোনো অসুবিধা হয় না। পরেশ বড়ুয়া যদি ছাড়াও পেয়ে যায় ভারতের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ধন্যবাদ স্যার। কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাইব, ভারত বিরোধী সংগঠনের নেতার সাজা কমালো বাংলাদেশের আদালত। বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফার কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড এবার মকুব করল বাংলাদেশ আদালত। মুর্শিদাবাদে গ্রেফতার বাংলাদেশি যুবক। মঙ্গলবার রাতে সুতি থানার ঝাপগাটি এলাকা থেকে যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত মোহাম্মদ মেহেদির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে। কি উদ্দেশ্যে এবং কিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করেছিল, তদন্তে নেমেছে সুতি থানার পুলিশ। এদিকে জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার করা হলো আরও একজনকে। ধৃতের নাম দীপঙ্কর দাস। ধৃতের বিরুদ্ধে জাল নথি তৈরির অভিযোগ রয়েছে। দীপঙ্কর দাসকে নিয়ে হরিদেবপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালান তদন্তকারীরা। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর জাল নথি, নথি তৈরির সরঞ্জাম, কম্পিউটার, প্রিন্টার। এই নিয়ে জাল পাসপোর্ট কাণ্ডে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হলো। জাল পাসপোর্ট চক্রে দুর্নীতি ত্রিফলা, পুলিশ, ডাকঘর, পাসপোর্ট অফিসেই তাহলে শস্যের মধ্যে ভূত। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এভাবে জাল পাসপোর্ট চক্রের জাল বেছাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন যে কাদের মদতে এইভাবে জাল পাসপোর্টের সংখ্যা বাড়ছে রাজ্যে। জাল নথির ভিত্তিতে তৈরি করা হচ্ছে পাসপোর্ট। প্রশ্ন উঠছে কোথায় তাহলে নজরদারি? জাল নথি তৈরির গোড়ায় গলদ আটকানো কেন সম্ভব হচ্ছে না? কত বাংলাদেশি নাগরিকের হাতে এই মুহূর্তে ভারতীয় পাসপোর্ট রয়েছে তাও তো কারোর জানা নেই। ফলে স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে এদেশের। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও সতর্ক কিন্তু বিএসএফ। কাঁটাতারহীন এলাকা নিয়ে চিন্তা রয়েছে। জাল পাসপোর্ট নিয়ে অনুপ্রবেশ ঠেকাতে পুলিশের সঙ্গে অভিযান চালাচ্ছে বিএসএফ, জানিয়েছেন বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনিন্দর সিং পাওয়ার। यहीं से अंदाज़ा लगा सकते हैं कि फ़ेक पासपोर्ट अगर कोई बना भी लेता है तो पकड़ा भी जाता है। तो फेक पासपोर्ट्स जो हैं आजकल हर पासपोर्ट जो है वो टेक्नोलॉजिकली बड़ा इम्प्रूव हो गया है। तो ये कोई आसान बात नहीं है कि कोई आज फेक पासपोर्ट बना ले और फिर जो भारत की जो एजेंसीज़ हैं उनको आंखों में धूल झोंक के चले जाए। तो फेक पासपोर्ट अगर कोई भी बनाएगा, लॉ के अंडर जो भी कड़ी से कड़ी सज़ा होगी उनको दी जाएगी, प्लस वेस्ट बंगाल पुलिस, क्योंकि अल्टीमेटली जो भी गुनाह रजिस्टर होगा वो लोकल पुलिस ही करेगी। MEA मिनिस्ट्री ऑफ एक्सटर्नल अफेयर्स তাদের দেখা দরকার যে এইভাবে তো মানুষ যারা ঢুকছে আদৌ তাদেরকে তাদের সার্টিফিকেট আছে কিনা, এবং যারা এইরকম একটি সিচুয়েশন, এরকম একটি এমার্জেন্সির অ্যাডভান্টেজ নিয়ে যারা লক্ষ লক্ষ টাকা মানুষকে ঠকিয়ে বানাচ্ছে, এই দুর্নীতি তো চলতে পারে না। আমি কেন্দ্র সরকারকে দেখার অনুরোধ করব। পাসপোর্ট ইস্যু করাটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, পাসপোর্টটা কিন্তু রাজ্য সরকারের হাতে পড়ে না। ফলে কেন্দ্রীয় সরকারের যারা পাসপোর্টটাকে অ্যাপ্রুভ করেন বা পাসপোর্টটা দেন
তাদের আরো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত। পশ্চিমবঙ্গ হয়েছে জঙ্গিবাদ এবং ইসলামিক মৌলবাদ সারা দেশে ছড়িয়ে পড়ার একটি অন্যতম সেফেস্ট যাকে বলে। পুলিশ 1,500-2,000 টাকা কলকাতা তার আশেপাশে পুলিশ ভেরিফিকেশনের জন্য নেয়, এরকম জঙ্গিদের কাছ থেকে না 1-2 লাখ টাকা নেবে। আমার ধারণা তৃণমূলের মুখপাত্র যেটা বলেছেন তার পাসপোর্ট কিভাবে তৈরি হয় সে সম্পর্কে সম্যক ধারণা নেই। দায় যদি ফেক পাসপোর্ট কারোর হয়, পুলিশ ভেরিফিকেশনে ওকে করার পরেই হয়েছে, তার ফলে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসনের এই পাসপোর্ট চক্রের যে ঘুষ এবং সিন্ডিকেটবাজি, দুর্নীতি এবং কখনো কখনো পরোক্ষভাবে এই ধরনের কাজে সহায়তা করার জন্য পাসপোর্ট জাল এবং তাতে যুক্ত নানাবিধ সরকারের শাসক দলের অংশীদাররা, সরকারের কর্মীরা, পুলিশের রিপোর্টেও আসছে নিরাপত্তার পক্ষেও সেটা বিপজ্জনক। যারা জেনুইন তাকে পাসপোর্ট দিতে গেলে হ্যারাস করা হয়, আর যারা জাল পাসপোর্ট তাদের ক্ষেত্রে কোনো হ্যারাসমেন্ট ছাড়া শুধু টাকার বিনিময়ে পাসপোর্ট, খুব বিপজ্জনক হচ্ছে। সামনে গঙ্গাসাগর মেলা, আর গঙ্গাসাগর মেলায় আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা। প্রায় 15,000 পুলিশ কর্মী ইতিমধ্যেই মোতায়েনের কথা বলা হয়েছে। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভিনাস টিম থাকছে, কুইক রেসপন্স টিম থাকবে, বম ডিসপোজাল স্কোয়াড থাকছে, সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন। যদিও প্রত্যেক বছরই সিসিটিভি ক্যামেরার বন্দোবস্ত করা হয়। ভেসেল বাসে নজর রাখতে মহাকাশ গবেষণা সংস্থার প্রযুক্তির ব্যবহার নেওয়া হচ্ছে। ইসরোর সাহায্যে স্যাটেলাইট এবং জিপিএস ট্র্যাকিং এর ব্যবস্থাও করা হবে। বাস, বার্ড, ভেসেল লঞ্চে জিপিএস ট্র্যাকিং এর ব্যবস্থা করা হয়েছে। ভেকেলের স্যাটেলাইট ট্র্যাকিং এর ব্যবস্থাও থাকবে ইসরোর সাহায্যে, যাতে ইন্টারনেটের গন্ডগোল, জিপিএস ট্র্যাকিং এর কোনো সমস্যা হলেও আমাদের ভেকেল ট্র্যাকিং এর কোনো সমস্যা না হয়। স্যাটেলাইট ট্র্যাকিং যেন আরো অ্যাকুরেট হয়। গঙ্গাসাগরে আমাদের যে মেগা কন্ট্রোল রুম থাকবে, সেখান থেকে এগুলোকে মনিটর করতে হবে। Can you use some drone? Ma'am, we don't hold any drone, ma'am. We have the drone. If you can use it, it will be helpful to see to watch the river. You can watch even from the watchtower also sometimes, because recently there are some problems. No, our boat went to that side, their boat capsized in our side. এক বছর তো দূরের কথা, 1.5 বছরের আগে বাংলাদেশে নির্বাচন সম্ভব নয় বুঝিয়ে দিয়েছে ইউনূস প্রশাসন। ক্ষমতার কুর্সি আঁকড়ে রাখার প্রথম মন্তব্য আসে ইউনূসের তরফ থেকে। 2025-এ বা 2026-এর গোড়ায় নির্বাচন হতে পারে, বিজয় দিবসে স্পষ্ট জানিয়েছেন ইউনূস। এবার আরো এক কদম এগিয়ে গেলেন ইউনূসের প্রেস সচিব। আর এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এটা তো একটা স্পষ্ট তো রোড ম্যাপ, ঠিক না?